আসসালামু আলাইকুম। আমি নিউ প্লাস চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা হবে ক্লিনিকের উপরে, যে আমি কিভাবে আমার স্টোভটা মানে চুলাটা কিভাবে ক্লিন করি, বা কিচেনের টুকটাকগুলি আমি কিভাবে করি, কি দিয়ে করলে ইজি হয় সেটা। তো আমার যে স্টোভের উপরে যে হুডটা আছে কিচেনের, এই হুডটাকে স্প্রে একটা আছে, যেটা হলো আপনারা এখন আমি এখানে দেখাই নাই। ওই স্প্রেটা হয়েছে স্টিলের জিনিসের মধ্যে স্প্রে করলে আপনার ওইটার ময়লাগুলি আপনি আপনি নরম হয়ে যাবে বা টপ টপ করে পড়বে। তারপরে আপনি একটা কিছু দিয়ে ভালো করে মোছা দিলেই হয়ে যায়। তো আর এইখানে পিঙ্কের যে স্প্রেটা আছে স্প্রেটা দিয়ে আমি এই স্টোভের মধ্যে স্প্রে করে রেখে দিব। রেখে বেশি না, 3-4 মিনিট বা 5 মিনিট এরকম আমি রেখে দিব। রেখে দিয়ে তারপর আমি অন্য কাজগুলি করব। আর এটার কিন্তু একটু স্মেল আছে, হালকা একটু স্মেল আছে। অবশ্যই নাক মুখে মাস্ক দিয়ে নেবেন, যাদের নাকি কাশির সমস্যা আছে, অ্যাজমার সমস্যা আছে তারা। আর এই যে পিঙ্কের যে এই কি বলে এটা, লিকুইড সোপটা, লিকুইড সোপ না ঠিক ক্রিমি সোপটা, পিঙ্কের এই সোপটা দিয়ে আমি হাঁড়ি পাতিলগুলি ক্লিন করি। তো এটাকেও যতটা আপনার স্টিলের হোক আর এই যে এই সিলভারের ননস্টিক যাই হোক, আপনি এগুলির ভিতরে এইরকম ভাবে একটু মাখায়া যদি 2-1 মিনিট রেখে দেন, তারপরে যদি আপনি কোনো একটা কিছু দিয়ে পঞ্চ দিয়ে হোক বা স্টিলের এরকম ছোবা দিয়ে হোক আপনি ডলা দেন, মানে ডিপেন্ড করে আপনার ওই জিনিসটা কতটুকু ময়লা সেটার উপরে। তো এগুলি যে হলুদ দিয়ে রান্না করলে তো এখন দেখা যায় যে একটু হলুদ হলুদ ভাব হয়ে থাকে, এর জন্য এইটা দিয়ে আমি আর কি করি। এই স্টিলের সোফা তো অন্য কোন নন স্টিকের ভিতরে বা কাঁচের জিনিসের ভিতরে তার ইউজ করি না, এরকম যেগুলি অ্যালুমিনিয়াম আছে স্টিল আছে সেগুলির ভিতরে ইউজ করি। তো আমি যেই পিঙ্কের যেই কি বলে ক্রিমি স্যুপটা আছে এটাকে আমি এভাবে মাখায়া কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ রেখে দিব, এই 2-1 মিনিটের মতন। এর সাথে আমি যখন ধুবো তখন আবার লিকুইড সোপটা আমি এই ছোবাটার মধ্যে দিয়ে তো ঘষা দিব। দুইটা একসাথে হইলে না অনেক সুন্দর হয়ে যায়, ক্লিন হয়ে যায়। আর হাঁড়ি পাতিলের দাগ থাকলে আমার খুবই রাগ লাগে। আর এখানে হলো আমার জানালার সামনে বলেন, আমার হিতানে পুত্তানে যেখানে বলেন সেখানেই আমি কিছু না কিছু এরকম যাই পাই আগা ডগা সবই আমি পানির মধ্যে একটু ভিজায় রাখি, বা এটা সেটা একটু চারা উঠাই। এটা হলো আমার একটা স্বভাব। আর রান্নার শেষে অবশ্যই এই জায়গাগুলিকেও আমি একেবারে সুন্দর করে মুছে ফেলি। প্রথমে একটু কাপড়টার ভিতরে, যে কাপড়টা দিয়ে মুছি কাপড়ের ভিতরে একটু লিকুইড সোপ দিয়ে আগে একটা মোছা দিই, তারপরে কাপড়টা ধুয়ে শুকনা কাপড় দিয়ে ভালো করে চিপড়ে আর কি, তারপরে ওই কাপড়টা দিয়ে আবার এই ওয়াল টোয়াল এই ফ্লোর টোলোর সব মুছে ফেলি। আর আজকে রান্না করার পরে যেই ওয়েস্টগুলি হয়েছে, খোসাগুলি, যে ভেজিটেবল ফ্রুটসের যে খোসাগুলি হয়েছে এগুলি আমি যে কম্পোস্ট বানাই, কম্পোস্টের জন্য রেখে দেবো, এইভাবে পলিথিন করে রেখে দিই রান্নার পরে। তো এই কম্পোস্ট গুলি নিয়ে আবার এই আমি বক্সের মধ্যে ভরে রাখবো। আমার একটা ভিডিওতে দেওয়া আছে কিভাবে আমি কম্পোস্ট গুলি মেক করি, চাইলে দেখে নিতে পারেন। যারা গাছের প্রতি ইচ্ছা আছে বা গাছ করেন তারা একটু দেখে নিতে পারেন। এটা অবশ্যই বাইরের গাছের জন্য, ঘরের গাছের জন্য না। ঘরের গাছের মধ্যে কম্পোস্ট টম্পোস্ট এগুলি দিলে তো ফুড ফ্লাই হবে, গন্ধ হবে, এই আর কি অবস্থা। তা আমার এই যে এই সবকিছু আমি মানে বিছাই টিছাই রেখে আবার এইদিকে অন্যান্য কাজগুলিও করে নিলাম। যে এই যেগুলি আমার কাটা বাছা ধোয়াধুয়ি যে সমস্ত হাঁড়ি পাতিল বাসন কোসন ছিল সেগুলি আমি একটু ক্লিন করে নিলাম। এখন আমি স্টোভটা যে স্প্রে করে রেখে দিছিলাম সেই স্টোভটাকে এখন আমি আবার মুছে নেব। তো এখানে আপনি যেই পন্স ইউজ করেন বা কাপড় ইউজ করেন, যাই ইউজ করেন, সেটার মধ্যে একটু লিকুইড সোপ দিয়ে আপনি একটু দিয়ে তারপর মোছা দিতে পারেন, কিংবা যে আমার মতন আমি শুধু একটা কাপড়কে এভাবে, এই যে এরকম ছোট ছোট টাওয়াল আছে এগুলি কসকতে কিনতে পাওয়া যায়, কিংবা এই যেরকম গেঞ্জির কাপড়, এগুলিতে ভালো ক্লিন হয়। ঘরে যদি আপনি কোনো কাপড় দিয়ে ক্লিন করেন সেটা এরকম গেঞ্জির কাপড়গুলি দিয়ে ক্লিন করবেন, সেগুলি মানে ভালো পরিষ্কার হয়।
তো এই স্টোভের এখনো এইগুলি বার্নারগুলি একটু গরম আছে, এর জন্য আমি একটু কাপড় দিয়ে ধুইরা নিয়ে নিলাম। তো এগুলিকে, আর এই যে এরকম ছোট তারের ব্রাশ আছে, এগুলি দাঁত মাজার ব্রাশ না, এগুলি স্টিলের তারের ব্রাশ। তো এই বার্নারের ভিতরের যে জায়গাটা আছে, এই জায়গায় অনেক সময় যে ভাতের মার বা চা এগুলি পড়লে একটু লাল লাল দাগ হয়ে যায়। সাথে সাথে তো একটু মুছে ফেলি, সাথে সাথে তো আর ওইভাবে ধোয়া হয় না। তো যখন চুলাটা ক্লিন করি তখন ওই স্টিলের এই ব্রাশগুলি দিয়ে ভিতরে একটু ডলা দেয় নিই, তাহলে ডলা দিয়ে মুছে ফেললেই হয়ে যায়। আর ওইভাবে এই কাপড় দিয়ে মুছে দিলেই হয়। তো আমি কিছুক্ষণ এই যে হাঁড়ি পাতিলগুলি একটু রাইখা দেওয়ার পরে আবার যখন ঘষা এটা এইভাবে করতেছি, একেবারে চকচকা হয়ে যাবে, মনে হবে যে আপনি কালকেই কিনে আসছেন দোকান থেকে, এরকম একটা অবস্থা। তা আমার এই হাঁড়ি পাতিলগুলি কিন্তু অনেক পুরানো, অনেক দিনের। এক একটা হাঁড়ি পাতিল আমি যতদিন ধরে আসছি আমেরিকাতে তত বছরই, আবার কোনো কিছু আছে যে 15-16 বছর হয়ে গেছে। অনেকদিন কিনি না, হাঁড়ি পাতিল কেনা খুব একটা হয় না, কারণ এত হাঁড়ি পাতিল আমার ঘরে আছে, ইনটেকও আছে অনেক। মানে আমার এইগুলি একটা নেশা ছিল একটা সময়, খুব কিনতাম। এখন খুব একটা কিনি না, এখন কিনতে গেলে মনে হয় কি কোথায় রাখবো সেটা আগে চিন্তা করি। মানে রাখার জায়গার অভাব হয়ে গেছে গায়ে হাঁড়ি পাতিল, এমন একটা অবস্থা। তা যাই হোক, এই যে আর এগুলি তো সহজে ভাঙ্গে না, কোনো কিছু হয় না, অনেক দিন টিকে। আর রান্নার সাথে সাথে এই যে সিঙ্কটা তো আমি মানে যতবার কাজ করি ততবারই ধুই। মানে আমি যতক্ষণ কিচেনে থাকি, মানে একটা আলু কাটার পরেও আমি যখন নাইফটা ধুই তখনই আবার সাথে সাথে সিঙ্কটা মাজি, এরকম একটা অভ্যাস আমার। মানে বারে বারে আমার হাত ধোয়ার অভ্যাস, বারে বারে আমার এই সিঙ্ক ধোয়ার অভ্যাস। এগুলি মানে আমার হাত ধুইতে ধুইতে মানে সারাক্ষণ আমার হাত ভেজাই থাকে, এরকম। তো এই দেখেন আমার হাঁড়ি পাতিলগুলি কি, এখানে মানে শুধু যদি আমি ওই যে লিকুইড সোপ দিয়ে ডলা দিতাম না, তাহলে আমার হাতের মানে শক্তিটা একটু বেশি লাগতো, ঘষাঘষি একটু বেশি করতে হইতো। সেই সাথে এই যে একটু ঘরে একটু ধনিয়া পাতা পুদিনা পাতা ছিল, সেটাকে একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে এখন আমি এই ব্লেন্ড করার পর এটা আমি ফ্রোজ করে রেখে দেবো। ঘরে যদি এক্সট্রা বেশি আর কি ধনিয়া পাতা পুদিনা পাতা নিয়ে আসি, রান্না করার পরে যতটুকু থাকে মনে হয় যে আর এই 1 সপ্তাহের মধ্যে এগুলি আর কাজে লাগবে না, তখন আমি এইভাবে ব্লেন্ড করে ডিপ ফ্রোজ করে রাখি, যে বোরহানি বানাইতে লাগে বা অন্য কোনো কিছু মশলা মাখাইতে লাগে। আর এই ব্লেন্ডারটাও আমি এখন এই ওয়াশ করব। আপনারা যখন ব্লেন্ডারগুলির ভিতরে এরকম ব্লেন্ড করবেন মশলা জাতীয় জিনিসগুলি, যখন ব্লেন্ড করবেন মশলা এই ব্লেন্ডারের ভিতরে একটু স্মেল থেকে যায়। এর জন্য করবেন কি, এটার মধ্যে একটু পানি দিবেন আর একটু লিকুইড সোপ দিবেন, 2-1 ফোঁটা লিকুইড সোপ দিবেন, অর্ধেকটা পানি দিবেন, দিয়ে তারপর এটা ব্লেন্ডার মেশিনে আবার একটু দিয়ে দিবেন, দিয়ে একটা ঘুরলা দিবেন, এই 30 সেকেন্ড 20 সেকেন্ড একটা ঘুরলা দিবেন, দেখবেন একবারে চকচকা হয়ে গেছে, আর কোনো স্মেল নাই। আর যদি লেবু কাটা থাকে সাথে একটু লেবুটাও দিয়ে দিতে পারেন, তাহলে তো আরো সুন্দর একটা স্মেল হয়ে যায়। এই আর কি অবস্থা। তো এই তো রান্নাঘরটা এই যে মুছে নিলাম। প্রতিদিন যদি রান্না করার সময় এরকম চকচকা করে মানে প্রতিদিন যদি আপনি মুছে ফেলেন তাহলে এরকম চকচকাই থাকবে, অনেক বছর হইলেও চকচকা থাকবে। জিনিসপত্র ইউজ করার উপরে ডিপেন্ড করে আপনার জিনিসপত্রগুলি কেমন থাকবে। তা আমি চেষ্টা করি, কিন্তু এখন এই যে হাতে অনেক ব্যথা, তো তারপরে একটু কষ্ট হয় মাঝে মাঝে, একটু 1 দিন 2 দিন পর পর করি, যখন একটু সময় পাই, যেদিন একটু রান্না বাড়া কম থাকে সেদিন একটু করি, এইভাবে আর কি করি। তো এই জিনিসগুলির মধ্যে টাপের ভিতরেও তো গরম জিনিস রাখা যায় না, তারপর রান্না করতে গেলে দেখা যায় যে হলুদের একটু ছিটাফোঁটা দাগ আসে, রান্না করতে গেলে ছিটাফোঁটা দাগ আসবে, এটাই স্বাভাবিক। তো দাগ আসলেও প্রতিদিন যদি আপনারা এইভাবে মুছে পরিষ্কার করে রাখেন, আর এই জায়গাগুলির মধ্যে যদি বেশি কোনো ঝামেলা না রাখেন, অনেকে যে ম্যাট বিছায় রাখে, বিভিন্ন ম্যাট বা বিভিন্ন কাপড় এগুলি বিছাই টিছাই রাখে না, এতে হয় কি জিনিসগুলি আরো পানি টানি পরে দাগ টাগ পরে আরো একটু এই অগোছালোও দেখা যায়, ময়লাও জমে বেশি। আর আপনি যদি এখানে কোনো কিছু না রাখেন, যতবার আপনি কাজ করবেন ততবারই ওই হাতের কাছে একটা ন্যাকড়া থাকলে ন্যাকড়াটা দিয়ে টাওয়াল দিয়ে আপনি মোছা দিবেন, দেখবেন ঝকঝকা চকচকে থাকবে অলওয়েজ। তো এতে হয় কি, আপনার একেবারে একদিন একেবারে খুব বেশি কষ্ট করে ডিপ ক্লিনও করতে হয় না, আবার এই ময়লাও দেখা যায় না। আমি খুব না পারলে আমার এই যে বেসিনের আশেপাশে আমি কোনো কিছু কাপড় টাপড় এগুলি বিছায় রাখি না, শুধু আমি ডিশ যখন ওয়াশ করি, ওয়াশের জন্য একটা কাপড় আছে, মানে কাপড় কি এখানে কিনতে পাওয়া যায়, মোটা ফোমের মতন,
ওইগুলি আমি রেখে দিই। ওইগুলির উপরে আমি এই বাসন-কোসনগুলি ধুয়ে রাখি ঝরা দিয়া। ওগুলি পানিটা ঝরে গেলে তারপরে আমি স্ট্যান্ডের মধ্যে উঠায় রাখি। কাপড়টাও আমি এভরিডে রাত্রে ধুয়ে তারপর কাপড়টা আমি একটা কোনো জায়গায় রেখে দেই। সকালে দেখি এটা শুকায় গেছে। এই অবস্থা। আর এই যে পিকলগুলিও আমি নিজেই বানাইছি। বিভিন্ন ক্যাপসিকাম, বলে বেল পেপার, রেড পেপার, সুইট পেপার, এই ধরনের পেপার-টেপার যা আছে, লেবু-টেবু এগুলি দিয়ে আমি নিজেই যে বানাই একটু রেখে দিছি ডেকোরেশনের জন্য, এগুলি খাওয়ার জন্য না। তো এগুলির ঢাকনাগুলিকেও কাভার করব, সেটা এখনো করা হয় নাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।